কম্পিউটেশনাল ফিজিক্সের আজকের ক্লাসে আমরা যে বিষয়টা পড়ব সেটা হলো সলভিং সাইমালটেনিয়াস অ্যালজেব্রিক ইকুয়েশনস বাই গস এলিমিনেশন মেথড। এই কম্পিউটেশনাল ফিজিক্সে আমরা কি পড়ব সেটা একটু শুরুতেই বলে রাখি। এখানে আমরা মূলত দেখব যে ফিজিক্সের বিভিন্ন সাবজেক্টে বা বিভিন্ন চ্যানেলে কম্পিউটারের অ্যাপ্লিকেশান কীরকম আছে, অর্থাৎ প্রোগ্রামিংয়ের মাধ্যমে নিউমেরিক্যালি বা সিমুলেশনের মাধ্যমে আমরা বিভিন্ন ফিজিক্সের প্রবলেমকে কীভাবে সলভ করতে পারি। এটার বেশ কিছু পার্ট আছে, যেমন ধরো বেশ কিছু ম্যাথামেটিক্যাল ফিজিক্সের পার্ট আছে, অর্থাৎ সরাসরি ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশানস আছে, যার কিছু আমরা এর আগের সেমিস্টারে পড়েছি, অর্থাৎ নিউমেরিক্যাল মেথডস নাম দিয়ে যেগুলো আমরা পড়েছি। আমরা সেখান থেকেই শুরু করব, অর্থাৎ ম্যাথামেটিক্যাল মেথডস দিয়ে আমরা শুরু করব। তারপরে আমরা অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো দেখব, কিছু ক্লাসিক্যাল মেকানিক্সের অ্যাপ্লিকেশন, কিছু কোয়ান্টাম মেকানিক্সের অ্যাপ্লিকেশন, কিছু ইলেকট্রোডাইনামিক্সের অ্যাপ্লিকেশনস, এবং শেষে গিয়ে আমরা দেখব কিছু র্যান্ডম সিস্টেমস বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের অ্যাপ্লিকেশনস। আর যদি সময় থাকে তাহলে আমরা আরও অ্যাডভান্স টপিক কিছু পড়ব। তো লেটস স্টার্ট। এমনিতে এই প্রবলেমটা, এই সলভিং সাইমালটেনিয়াস অ্যালজেব্রিক ইকুয়েশনস, এটা অঙ্কের খুব সাধারণ একটা সমস্যা এবং আমরা ক্লাস 8-9 থেকে এটা করে আসি। দুটো ইকুয়েশন, দুটো আননোন এক্স এবং ওয়াই, সেটা বের করার খুব সহজ। বিভিন্ন রকম পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরা করেওছো এবং প্রতিনিয়ত অঙ্ক করার সময় এটা তোমরা করেই থাকো। প্রশ্ন হচ্ছে আমরা কম্পিউটারের সাহায্য নিয়ে, অর্থাৎ প্রোগ্রামিং টেকনিক ইউজ করে অ্যালগোরিদমের মাধ্যমে আমরা এটাকে কিভাবে সলভ করব। আর এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে করার একটা সুবিধা হচ্ছে যে যদি আমরা দুটো ইকুয়েশন, অর্থাৎ দুটো আননোন, এইটে বার করার বুদ্ধিটা বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু তিনটে ইকুয়েশন তিনটে আননোন, চারটে ইকুয়েশন চারটে আননোন, 10টা ইকুয়েশন 10টা আননোন, 100টা ইকুয়েশন 100টা আননোন, এটা বের করা আর নতুন কিছু করতে হবে না। জাস্ট ভেরিয়েবলগুলোকে, অর্থাৎ লুপ ভেরিয়েবলগুলোকে সেইভাবে অ্যাডজাস্ট করে দিলেই ওই একই মেথডে এটাও হয়। হাতে করার সময় আমরা যেমন দেখেছি যে দুটো ইকুয়েশন দুটো আননোন সহজেই বের করা যায়, তিনটে ইকুয়েশন তিনটে আননোন বের করে ফেলা যায়, চারটে ইকুয়েশন চারটে আননোন একটু কষ্ট হবে, একটু টাইম লাগবে, ইকুয়েশনগুলোকে সাজাতে হবে, তবুও সম্ভব। 5টা ইকুয়েশন 5টা আননোন রিয়েলি টাফ, তার বেশি গেলে তো অলমোস্ট অসম্ভব আর কি, হাতে করা খুব কঠিন আর কি। কিন্তু কম্পিউটারের কাছে এটা কোনো ব্যাপার নয়, তার কারণ ওকে তুমি মেথডটা জাস্ট বলে দিলে, দুটোর জন্য যা তিনটের জন্য তাই, ওকে একটা জেনারেল মেথড বলতে হবে। অনেক রকম মেথডে করা যায়, আমরা যে মেথডে করব, হুইচ ইজ বাই ফার দ্য মোস্ট পপুলার মেথড, দিস ইজ কল্ড গস এলিমিনেশন মেথড। সো হিয়ার ইট গোস। কি স্টেপ? n ইকুয়েশনস ইন n আননোনস আমাদের কাছে আছে। আমরা এক্সপ্লিসিটলি n = 3 এর জন্য করব, তারপরে আমরা খুব সহজেই এটাকে জেনারেলাইজ করতে পারি। এই ইকুয়েশনগুলোকে প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলারাইজ করতে হবে। এই ট্রায়াঙ্গুলারাইজ করা মানে কি সেটাতে আসছি, হয়তো তোমরা অনেকে জানো, তবুও না জানলেও কোনো অসুবিধা হবে না, সেটা আমরা বলবো। আর ট্রায়াঙ্গুলারাইজ করার পরের স্টেপটা হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন করা, অর্থাৎ এই ট্রায়াঙ্গুলারাইজ করার পর ব্যাক সাবস্টিটিউট করে করে আমরা সলিউশনগুলো বের করব। কিন্তু এর মাঝখানে একটা সমস্যা উপস্থিত হতে পারে, সেই সমস্যাটা যাতে কোনোভাবেই উপস্থিত না হয় সেই কারণে
আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটার নাম হলো পিভটিং। তো এই হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার অফ দ্য গস এলিমিনেশন মেথড। বেশ, তাহলে শুরু করা যাক। দেখো, এখানে আমরা একটা 3টে ইকুয়েশন নিয়েছি, যার মধ্যে 3টে আননোন আছে। আননোনগুলো হচ্ছে x1, x2 আর x3। আর এই যে কোএফিসিয়েন্টগুলো, এই কোএফিসিয়েন্টগুলোকে আমি 2, -3, 1, 0, -1 এরকম নিতে পারতাম, অর্থাৎ একটা স্পেসিফিক ইকুয়েশন হতে পারতো, কিন্তু সেটা না করে আমরা একটা জেনারেল ফর্ম লিখেছি, অর্থাৎ a11 x1, a12 x2, a13 x3 ইজ ইকুয়াল টু a14, এরকম করে 3টে ইকুয়েশন। তাহলে এই 3টে ইকুয়েশন থেকে আমরা কোথায় পৌঁছতে চাই? আমরা না এই জায়গাটায় পৌঁছতে চাই, অর্থাৎ এই 3টে ইকুয়েশন থেকে এই জায়গাটায় পৌঁছতে চাই। এই জায়গাটাকে পৌঁছানো মানে আমরা কি মেথড করলাম? দিস ইজ কল্ড ট্রায়াঙ্গুলারাইজেশন। অর্থাৎ দেখতেই পাচ্ছ, বাঁ দিকের যে কোএফিসিয়েন্টগুলোর দিয়ে যে ম্যাট্রিক্সটা হচ্ছে, এখানে যেমন এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের এই এলিমেন্টগুলো a21, a31 এবং a32, এই 3টে এলিমেন্ট কিন্তু 0। মানে এই ইকুয়েশনগুলোকে, একটা ইকুয়েশনকে কিছু একটা দিয়ে গুণ করব, অন্য ইকুয়েশনে যোগ বা বিয়োগ করব, এই সমস্ত অপারেশনগুলো করে করে আমরা আলটিমেটলি এই জায়গাটায় আসতে চাই। এই অপারেশনগুলো করলে অফকোর্স সলিউশনটা চেঞ্জ হবে না, তার কারণ ইকুয়েশনগুলো তো সেমই থাকছে। সেম ইকুয়েশনগুলোর উপরেই আমি বিভিন্ন রকম অপারেশন চালাচ্ছি, তাতে করে ভেরিয়েবলগুলো অর্থাৎ x1, x2, x3 যে সলিউশন, সেটা কোনোভাবেই পরিবর্তন হবে না। এখানে দেখো a22, a23, a24 এই 3টে কোএফিসিয়েন্টের রংটা একটু বদল করা হয়েছে, তার কারণ যখন এই অপারেশনগুলো চালাবো তখন a22, a23 এবং a24 একবার এদের ভ্যালু চেঞ্জ হবে, অর্থাৎ এই a22 আর এই a22 ভ্যালু কিন্তু সেম নয়। তখন এখানে অপারেশন চালানো হয়েছে। অপারেশন চালানোর প্রাথমিক উদ্দেশ্য কি? এই 3টে এলিমেন্টকে 0 করে দেওয়া, অর্থাৎ এটার একটা ট্রায়াঙ্গুলার শেপ দেয়া এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা। সেটা করতে গিয়ে a22, a23 আর a24 এর ভ্যালু একবার করে পরিবর্তন করতে হয়েছে, আর a33 আর a34 এর ভ্যালু দুবার করে চেঞ্জ করতে হয়েছে, যে কারণে এটাকে আবার একটা অন্য রং দিয়ে ডেজিগনেট করা হয়েছে। একটা জিনিস খেয়াল করো, এই ফর্মটায় যখনই আমরা পৌঁছে গেলাম তখনই কিন্তু সলিউশন করাটা খুব সহজ হয়ে গেল, তার কারণ x3 বের করাটা কোনো ব্যাপার না, a34 বাই a33 করলেই x3 পেয়ে যাচ্ছি। x3 যেই পেয়ে যাব, x3 ভ্যালুটাকে আমি এই ইকুয়েশনে বসিয়ে দেবো। এই ইকুয়েশনটায় বসিয়ে দিলে এখানে x3 ভ্যালু বসালে বাকি কোএফিসিয়েন্টগুলো তো জানি, অতএব x2 ভ্যালু পেয়ে যাব। x2 আর x3 ভ্যালু জেনে গেলে এই ইকুয়েশন থেকে আবার x1 এর ভ্যালু পেয়ে যাব। কাজে এই ফর্মটা নিয়ে এলে সলিউশনটা বের করাটা খুব সহজ। সো আওয়ার ফার্স্ট টার্গেট, ট্রায়াঙ্গুলারাইজেশনের টার্গেট হচ্ছে বাঁ দিকের যে ইকুয়েশনগুলো আছে, গিভেন ইকুয়েশনস, সেখান থেকে এই ডান দিকের মতন ফর্মে ইকুয়েশনগুলোকে নিয়ে চলে আসে। তাহলে কি করব? আমরা অরিজিনাল ইকুয়েশনগুলোতে ফিরে যাই। এই 3টে অরিজিনাল ইকুয়েশন ছিল, এগুলোকে আমরা নামকরণ করেছি 1, 2, 3। তাহলে প্রথম কাজ হচ্ছে, এখানেও যেটা বুঝতে পারছো যে প্রথম ইকুয়েশনটা কিন্তু আনচেঞ্জড আছে। প্রথম ইকুয়েশনে আমরা কিছুই করছি না, তার কারণ প্রথম ইকুয়েশনের কোনো কোএফিসিয়েন্টকে আমি 0 করতে চাই না। সো উই লিভ ইকুয়েশন 1 অ্যাজ আনচেঞ্জড। u2 নামে একটা জিনিস, সেটাকে আমি কি বললাম? a21 বাই a11, a21 ডিভাইডেড বাই a11, এটার আমি নাম দিলাম u2। এবং আমি ইকুয়েশন 2 এর বদলে ইকুয়েশন 2টাকে কীভাবে রিস্কেল করব
দেখো ইকুয়েশন 2 থেকে এই জিনিসটা বিয়োগ দেবো, কি সেটা? ইকুয়েশন 1কে u2 দিয়ে গুণ করব। u2 মানে কি? a21 বাই a11। তাহলে ইকুয়েশন 1কে আমি u2 দিয়ে গুণ করব, গুণ করার পরে ইকুয়েশন 2 থেকে বিয়োগ দেব। এটা যদি করো বুঝতেই পারছো ইকুয়েশন 1কে এই u2 দিয়ে গুণ করলে কি হবে? বুঝতেই পারছো ইকুয়েশন 1কে এই u2 দিয়ে গুণ করলে কি হবে? a11 ইন্টু a21 বাই a11, মানে a11টা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানেও a21 x1 হয়ে গেল। এবার এই জিনিসটাকে যদি ইকুয়েশন 2 থেকে বিয়োগ দিই তাহলে ওই a21 x1 টার্মটা কেটে যাচ্ছে, অর্থাৎ এই টার্মটা অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, মানে a21টা আর থাকছে না, সেই জন্য a21টা 0 হয়ে গেল। সিমিলারলি এইখানে আমি কি করছি? u2 ইন্টু a12 এই জিনিসটা a22 থেকে বিয়োগ দিচ্ছি। তার মানে a22 এর নতুন ভ্যালু হয়ে গেল a22 মাইনাস u2 ইন্টু a12। যখনই আমি ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1কে u2 দিয়ে গুণ করার পরে বিয়োগ করব, তখনই x2র আগের যে কোএফিসিয়েন্টটা আগে a22 ছিল সেই কোএফিসিয়েন্টটা ন্যাচারালি চেঞ্জ হয়ে a22 মাইনাস এই a22টা এলো এই ইকুয়েশন 2 যেহেতু প্রথমে রেখেছি সেখান থেকে a22টা এলো, আর u2 ইন্টু ইকুয়েশন 1 এর জন্য u2 ইন্টু a12 চলে এলো। তাহলে এটা হলো নতুন a22র ভ্যালু। সিমিলারলি a23 ভ্যালু, a24 এর ভ্যালু একই, প্রত্যেকটাই ইকুয়েশন 1 এর করেসপন্ডিং কোএফিসিয়েন্টকে u2 দিয়ে গুণ এবং ইকুয়েশন 2 এর করেসপন্ডিং কোএফিসিয়েন্ট থেকে বিয়োগ। এবং এই একই কাজ আমি আরেকটা ভেরিয়েবল এখানে u3 নাম দেওয়া হয়েছে, a31 বাই a11 এরকম যদি করি তাহলে a31 বাই a11 করলে এবং ইকুয়েশন 3কে রিস্কেল আমি এইভাবে করব, ইকুয়েশন 3 মাইনাস u3 ইন্টু ইকুয়েশন 1। এই u2 u3 এখানে জাস্ট বোঝানোর সুবিধের জন্য দেওয়া হয়েছে। আমরা যখন দেখব যে অ্যালগোরিদম করব তখন এইগুলোকে একটাই u নাম দেব, কারণ এগুলো তো লুপে করব, ওই লুপে বিভিন্নবার প্রত্যেকবার যখন লুপে ঢুকবে এই ইউ এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। প্রথমবার a21 বাই a11, পরে ওই ইউটার ভ্যালুই আবার a31 বাই a11 হয়ে যাবে। এখানে আমরা বোঝার সুবিধার জন্য আলাদা আলাদা নাম দিয়েছি u2 আর u3। তাহলে এরকম এই কাজটা করলে একইভাবে যেমন করে ইকুয়েশন 2টা রিস্কেল হয়ে গেল তেমনি করে ইকুয়েশন 3টাও রিস্কেল হয়ে a31টা কিন্তু 0 হয়ে যাবে এবং a32 এর ভ্যালুটা এরকম করে চেঞ্জ হয়ে যাবে, a32 মাইনাস u3 ইন্টু এটা a12 হবে, হবে না, এটা a12 হবে। আর a33টা সেরকম করেই a33 মাইনাস u3 ইন্টু a13 এবং a34টা হবে a34 মাইনাস u3 ইন্টু a14। এটা মনে রাখো, এটা একটু ভুল আছে, এটা a12। আচ্ছা, এই কাজটা যদি আমরা করে ফেলি, এই কাজটা করে ফেলার পরে আমাদের ইকুয়েশনটা এরকম দাঁড়িয়ে গেল। প্রথম ইকুয়েশনটা আনচেঞ্জড, যার জন্য এটার নাম ইকুয়েশন 1 ছিল, কাজে আমরা ইকুয়েশন 1ই নামটা রাখলাম। আর ইকুয়েশন 2 এর বদলে যেহেতু ইকুয়েশন 2টা পরিবর্তিত হয়েছে, এই 2টার নাম আমরা 2a রেখেছি, 3টার নাম 3a রেখেছি। a22 a23 a24 a32 a33 a34 এই তিনটে এই 6টা কোএফিসিয়েন্টের ভ্যালু চেঞ্জ হয়েছে বলে এদের কালারটা ব্লু করে দেওয়া হচ্ছে। আর a21 এবং a31 এই দুটো 0 হয়ে যাওয়ায় এখানে লেখা হয়। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ট্রায়াঙ্গুলার ইকুয়েশন। এবারে যখন ইকুয়েশন 1, 2a এবং 3a এই তিনটে ইকুয়েশন যখন পেয়ে গেছি তখন আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। নেক্সট স্টেপে আমি আর একটা একই রকম সেট করলাম। এবার কিন্তু আমি শুরু করব এই দুটো ইকুয়েশন নিয়ে। প্রথম ইকুয়েশন নিয়ে আর কোনো কাজ নেই, প্রথম ইকুয়েশনের উপর অপারেশন করে যে বাকিগুলোর থেকে বিয়োগ করেছি সেটাও আর করবো না, প্রথম ইকুয়েশন যেমন আছে ছেড়ে দেবো। এইবারে অপারেশনটা করব এই 2a ইকুয়েশনের উপর, এটাকে কিছু একটা দিয়ে গুণ করব এবং 3a থেকে বিয়োগ দেবো, অর্থাৎ ইকুয়েশন 3aটাকে রিস্কেল করব ইকুয়েশন 3a মাইনাস u4 ইন্টু ইকুয়েশন 2a। u4টা কি?
বুঝতেই পারছো আগের মতন করি, u4টা হবে a32 ডিভাইডেড বাই a22, a32 ডিভাইডেড বাই a22। তাহলে এটা দিয়ে যদি গুণ করি ন্যাচারালি নতুন a32টা 0 হয়ে গেল। নতুন a33টা কী হবে, এই পুরনো a33 ইকুয়েশন 3a থেকে সরাসরি এলো, আর u4 ইন্টু ইকুয়েশন 2a থেকে যে পার্টটা আসছে সেটা হচ্ছে u4 ইন্টু a23, কাজে a33 মাইনাস u4 ইন্টু a23। আবার a34টা কী হবে, a34 মাইনাস u4 ইন্টু a24। তাহলে এটা যদি এইভাবে রিস্কেল হয়ে যায় তাহলে নতুন ইকুয়েশনটা এইরকম দাঁড়িয়ে গেল, অর্থাৎ a32টা 0 হয়ে গেছে, কাজে এখানে কিছু লেখা হয়নি। a33 এর ভ্যালুটা এরকম আর a34 এর ভ্যালুটা এরকম। তো বুঝতেই পারছো আমরা অলরেডি একটা ট্রায়াঙ্গুলার ফর্ম পেয়েই গিয়েছি। আর ট্রায়াঙ্গুলার ফর্ম যখন পেয়ে গেছি এখান থেকে x3টা তো সরাসরি সলিউশন দেখতেই পাচ্ছি, এটা কোনো ব্যাপার না, এটা a34 ডিভাইডেড বাই a33 উত্তর হয়ে যাবে। তো এবারে আমরা যেটা করব ট্রায়াঙ্গুলারাইজেশন হয়ে যাওয়ার পরে সেটা হলো ব্যাক সাবস্টিটিউশন, অর্থাৎ আমরা বাঁ দিকে যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশন থেকে ডান দিকের যে সেট অফ ইকুয়েশনস সেই ডান দিকের সেট অফ ইকুয়েশনে পৌঁছে গেছি। এবারে সলিউশন লিখছি x3 ইজিক্যাল টু a34 বাই a33। x3 ভ্যালুটা যখন পেয়ে গেছি তখন x3 ভ্যালুটা এখানে বসাচ্ছি, তার মানে x2 হয়ে যাবে a24 মাইনাস a23 x3, এই যে মাইনাস a23 x3 ডিভাইডেড বাই a22, এবং x1 আর x3 আর x2 ভ্যালু যখন পেয়ে গেছি তখন সেই ভ্যালু দুটো এখানে বসিয়ে দিয়ে x1 ভ্যালু x1টা বের করা কোনো ব্যাপারই না, a14 মাইনাস a13 x3 minus a12 x2 divided by a1. So this is the method, as easy as that. কিন্তু কথা হচ্ছে যে এই মেথডে কোথাও কি কোনো সমস্যা আসতে পারে, প্রবলেম হতে পারে? কথা হচ্ছে প্রবলেম কিন্তু হতে পারে। কোথায় হতে পারে একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রথম স্টেপেই আমরা u2 u3 এগুলো ডিফাইন করেছি, এখানে u2-র মধ্যে কিন্তু a21 ডিভাইডেড বাই a11 ছিল। ঘটনাচক্রে যদি এরকম হয় যে a11টা 0, অর্থাৎ প্রথম ইকুয়েশন যেটা দেওয়া হয়েছে সেই প্রথম ইকুয়েশনের প্রথম কোএফিসিয়েন্টটা নেই, অর্থাৎ প্রথম ইকুয়েশনে x1 এর কোনো টার্ম নেই, শুরুই হয়েছে x2 আর x3 থেকে। বা যদি এরকম হয় মাঝখানে গিয়ে এই a22টা যদি 0 হয়ে যায়, অর্থাৎ হয়তো দেখা গেল যে ইকুয়েশনগুলো দেওয়া হয়েছে সেখানে কোনো সমস্যা নেই, দেখে মনে হচ্ছে সব ঠিকঠাক, কিন্তু যখনই এই অপারেশনগুলো করলে অপারেশনগুলো করার পরে a22টা 0 হয়ে গেল। a22 0 হয়ে গেলে মুশকিল হচ্ছে পরের স্টেপে তোমাকে যে u4 দিয়ে অপারেশন চালাতে হবে সেই u4টা ইনফিনিটি হয়ে যাবে, তার কারণ a22 তো 0 হয়ে বসে আছে। তাহলে এরকম যদি সিচুয়েশান অকার করে, এক তো হতে পারে যে তিনটি ইকুয়েশন দেওয়া হচ্ছে তার মধ্যে ফার্স্ট ইকুয়েশনের ফার্স্ট কোএফিসিয়েন্টটা নেই, তাহলে এক সমস্যা, অথবা এই অপারেশনগুলো করে সেকেন্ড ইকুয়েশনের যে এই a22 এলিমেন্টটা সেটা 0 হয়ে গেল। অর্থাৎ এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো এরকম যদি, এটা তো আমরা 3/3 করছি, যদি n/n হয় তাহলে তার 3/3-তে এই তারপরে এই স্টেপটাতেই শেষ, কিন্তু n/n হলে তো এরপরে আরও স্টেপ চলবে। তাহলে যে কোনো স্টেপে গিয়ে যদি দেখা যায় যে এই ডায়াগোনাল এলিমেন্টটা 0, তখন কিন্তু এই জিনিসটা ফেল করে যাবে। তো এই পিভটিংয়ে তো এইটাকে এই সমস্যাটা যাতে না কোনোভাবে অকার না করে সেটার জন্য আমরা যেটা করি সেটা হলো পিভটিং, অর্থাৎ any one or more diagonal elements may be 0, then the above process fails. কি করব? পিভটিং করব। পিভটিংয়ে কি করব? দেখো সিম্পল বুদ্ধি, রিঅ্যারেঞ্জ দ্য ইকুয়েশনস। ধরো প্রথম ইকুয়েশনটাই এরকম যেটাতে x1 এর কোএফিসিয়েন্ট নেই, বা যদি xy z দিয়ে ভাবো প্রথম ইকুয়েশনটাই y আর z দিয়ে আছে, xটাই নেই, তার মানে তোমার a11টা 0। কিন্তু যদি a11 0 হয়, বুদ্ধি হচ্ছে a11টাকে প্রথম ইকুয়েশন বলো না, a11টাকে সেকেন্ড ইকুয়েশন বলো, হয় ওটাকে ইকুয়েশন 2 বানিয়ে দাও বা ইকুয়েশন 3 বানিয়ে দাও,
আর যেটা বানাচ্ছ মানে ইকুয়েশন 1টাকে যদি ইকুয়েশন 2 বানাও তাহলে ইকুয়েশন 2টাকে ইকুয়েশন 1 বানাবে। যদি ইকুয়েশন 1টাকে তুমি একেবারে নামিয়ে ইকুয়েশন 3 করে দাও তাহলে ইকুয়েশন 3টাকে ইকুয়েশন 1 বানাবে, জাস্ট চেঞ্জ করে দাও। কিন্তু ইকুয়েশন 2কে ইকুয়েশন 1 বানাবে না ইকুয়েশন 3কে ইকুয়েশন 1 বানাবে, এইটা একটা প্রশ্ন। সেটা একটা ডেফিনিট রুল সেট করা উচিত। এমনিতে ইকুয়েশন 1-এর জায়গা চেঞ্জ করে 2-এই নিয়ে আসো বা 3-তেই নিয়ে যাও, তোমার বেসিক সমস্যাটা সলভ হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো একটা ডেফিনিট রুল সেট করতে হবে, এবং সেই ডেফিনিট রুলটা এরকম যে যদি মডিউলাস অফ A21 আর মডিউলাস অফ A31-এর মধ্যে A21টা মডিউলাস অফ A21টা বড় হয় তাহলে এই ইকুয়েশন 2টাকে তুমি উপরে নিয়ে চলে যাবে। আর যদি মডিউলাস অফ A31টা বড় হয় তাহলে ইকুয়েশন 3টাকে উপরে নিয়ে চলে যাবে। অর্থাৎ তুমি কি করছো দেখো, এই যে তোমার ইকুয়েশনগুলো রয়েছে এই যে তোমার ইকুয়েশনগুলো রয়েছে এই ইকুয়েশনগুলোর মধ্যে তুমি প্রথম কলামটা লক্ষ্য করছো, প্রথম কলামের কোএফিসিয়েন্টগুলো লক্ষ্য করছো। প্রথম কলামের কোএফিসিয়েন্টগুলোর মধ্যে তুমি দেখছো যে কোনটার মডিউলাস ভ্যালু সবচেয়ে বড়, অর্থাৎ কোনটা 0-র থেকে সবচেয়ে দূরবর্তী। মানে সেটা কিন্তু -5ও হতে পারে। ধরো তোমার এখানে আছে 3, এখানে আছে মনে করো আমি আপাতত ভাবার সুবিধার জন্য বলছি এইটা 0, এখানে আছে 3 আর এখানে আছে -5। তাহলে এটা যখন 0 তাহলে এই ইকুয়েশনটাকে সরাতে হবে, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন রাখতে পারবো না। তাহলে কোনটাকে 1 নম্বর ইকুয়েশন বানাবো? এখানে আছে 3 আর এখানে আছে -5। 3 আর -5-এর মধ্যে 3 বড় বটে, কিন্তু -5-এর অ্যাবসলিউট ভ্যালুটা 3-এর থেকেও বেশি। কাজেই আমরা কি করব, ইকুয়েশন 3টাকে ইকুয়েশন 1 বানাবো আর ইকুয়েশন 1টাকে ইকুয়েশন 3 বানিয়ে। তারপরে যেমন করে এই ট্রায়াঙ্গুলারাইজেশনের স্টেপগুলো করছিলাম ঠিক তেমনি করে ট্রায়াঙ্গুলারাইজেশনের স্টেপগুলো করে যাব। আবার এই প্রথম স্টেপটা হওয়ার পরে এই স্টেপেও কিন্তু আমরা আবার একই কাজ করব। তখন 1 নম্বর ইকুয়েশন ছেড়ে দেবো, এই দুটো ইকুয়েশন নিয়ে যেহেতু কাজ করছি সঙ্গে সঙ্গে এই দুটো এলিমেন্ট চেক করবো, এই দুটোর মধ্যে কোনটা বড়। যেটা বড় সেটাকে উপরে নিয়ে চলে যাবো, যেটা ছোট সেটাকে নিচে নিয়ে আসবো। আচ্ছা, এইখানে একটা বলার কথা, যদিও আমরা পিভটিংয়ের কাজটা শুরু করেছিলাম এই সমস্যা দিয়ে যে যদি ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হয়ে যায়, কিন্তু এখন আমরা এই ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হচ্ছে কি হচ্ছে না সেই ব্যাপারটা আর ভাববই না। আমরা সরাসরি কি করব, যে তাহলে এইখানে আমরা পিভটিংয়ের স্টেপগুলো দেখে নিচ্ছি। যে মনে করা যাক আমাদের 3টে ইকুয়েশন আছে, আমরা প্রথমেই কি করব, যেটা বলতে যাচ্ছিলাম যে সরাসরি আমরা চেক করব প্রথম কলামে A11, A21 আর A31-এর মধ্যে কোনটার মডিউলাস ভ্যালু ম্যাক্সিমাম। যেটার মডিউলাস ভ্যালু ম্যাক্সিমাম সেই করেসপন্ডিং ইকুয়েশনটা, মানে A21-এর মডিউলাস ভ্যালু ম্যাক্সিমাম হলে 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন বানাবো আর 1 নম্বরকে 2 নম্বর বানিয়ে দেবো। আর যদি এটা ম্যাক্সিমাম হয় তাহলে 3 নম্বরকে 1 নম্বর বানাবো আর 1 নম্বরকে 3 নম্বর বানাবো। আর যদি দেখা যায় যে মড A11টাই ম্যাক্সিমাম হয়ে বসে আছে তাহলে কিচ্ছু করার দরকার নেই। যদি এরকম হয় মড, হ্যাঁ এই যে সেটাই এখানে বলা হয়েছে যে এবারে দেখো A21টা যদি ম্যাক্সিমাম হয় তাহলে তো আমি 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনের মধ্যে সোয়াপ করছি, এবং এই কোএফিসিয়েন্টগুলো তখন এই ইকুয়েশনগুলো সোয়াপ করাটাকে নিউমেরিক্যালি কীভাবে করব? নিউমেরিক্যালি করব হচ্ছে যে A11 যেটা সেটাকে আমি A21 বলবো আর A21কে A11 বলবো। মানে এই যে এটাতে লক্ষ্য করো, A11কে A21 বলবো, A21কে A11 বলবো, অর্থাৎ এই দুটো এলিমেন্টকে সোয়াপ করে দিলাম। A12কে A22 বলবো, A22কে A12 বলবো। A13 আর A23 এর মধ্যে সোয়াপ করবো, অর্থাৎ A13 এর যত ভ্যালু ছিল সেইটা A23 এর মধ্যে রাখবো, A23 এর যত ভ্যালু ছিল সেটা A13 এর মধ্যে রাখবো।
তাহলেই তো ইকুয়েশনগুলো উল্টে যাচ্ছে, তাই না? এই অর্থাৎ এই চারটে পেয়ার অফ কোএফিসিয়েন্টের প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার ভ্যালু ইন্টারচেঞ্জ করে দেবো। তাহলে সেটা যখন করে দেবো, এই যে সেটাই এই স্টেপটায় বলা হয়েছে। তাহলে এইটা করার পরে আমরা কি করব, ট্রায়াঙ্গুলারাইজেশনের প্রথম স্টেপটা করে ফেলব। ট্রায়াঙ্গুলারাইজেশনের প্রথম স্টেপ মানে এইগুলোকে জিরো করা, এইগুলোকে জিরো করা, মানে এই দুটোকে জিরো করা। এটা তো যেমন আছে থাকবে, এই যে এই দুটোকে জিরো হয়ে গেছে, ট্রায়াঙ্গুলারাইজেশনের প্রথম স্টেপটা করে ফেলব। অর্থাৎ A11 ছাড়া বাকি ফার্স্ট কলাম কোএফিসিয়েন্টগুলো জিরো হয়ে গেল। তারপরে এই সেম প্রসেসটা ইকুয়েশন 2, 3 এর জন্য রিপিট করব। অর্থাৎ এখন যেটা করব যে উই হ্যাভ টু ফাইন্ড ম্যাক্সিমাম অ্যামং A22 অ্যান্ড A32, মডিউলাস A22 অ্যান্ড মডিউলাস A32। এই যে এই দুটোর মধ্যে কোনটা বড়। যদি দেখা যায় যে A22টাই বড়, তাহলে অসুবিধা নেই, যেমন আছে তেমন থাকবে। যদি দেখা যায় যে মড A32টা বড়, তাহলে কিন্তু এই ইকুয়েশনটা উপরে উঠে যাবে, এই ইকুয়েশনটা নিচে নেমে যাবে। এই উপরে ওঠানো নিচে নামানো কীভাবে করবো আবার বলছি, এই কোএফিসিয়েন্টের ভ্যালুগুলোর ইন্টারচেঞ্জ করে দেবো। অর্থাৎ এটার মধ্যে যে ভ্যালু ছিল সেই ভ্যালুটাকে এটার মধ্যে রাখবো, আর এটার মধ্যে যে ভ্যালু আগে ছিল সেই ভ্যালুটাকে এটার মধ্যে রাখবো। একই কাজ এইগুলোর ক্ষেত্রেও করব। তাহলে এই পুরো পিভটিংটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, চেক দ্য কোএফিসিয়েন্টস অফ দ্য ফার্স্ট কলাম। প্রথম কলামের সবকটা কোএফিসিয়েন্টকে চেক করো। মনে করা যাক A2 মড A21 ইজ হাইয়েস্ট। মনে করা যাক এটার মডিউলাস ভ্যালুটা সবচেয়ে বেশি। তাই যদি হয়, যে কারণে এটাকে একটু অন্য রং দিয়ে লেখা হয়েছে, তাহলে কি করব, এই ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশন বানাবো, এই ইকুয়েশনটাকে 2 নম্বর ইকুয়েশন বানাবো। ইন্টারচেঞ্জ ইকুয়েশনস 1 and 2 and perform usual second row operation to get equations on the right. সেকেন্ড রো অপারেশন মানে ট্রায়াঙ্গুলারাইজেশনের যে সেকেন্ড রো অপারেশন, যেটা আগে আমরা দেখেছি। আচ্ছা, তাহলে ট্রায়াঙ্গুলারাইজেশনের সেই অপারেশনটা করলে এই কোএফিসিয়েন্টগুলো বদলে যায় আর এই দুটো জিরো হয়ে যায়। অর্থাৎ ইকুয়েশন 2 আর 3 এর বদলে ইকুয়েশন 2A এবং 3A তৈরি হবে। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে। যদি দেখা যায় যে ধরা যাক তুমি তো এইগুলোর মধ্যে ম্যাক্সিমাম দেখছো, তুমি কিন্তু দেখছো না আদৌ কোনোটা জিরো কিনা, সেটা দেখার দরকারই নেই। অর্থাৎ ওই জিরো হওয়ার সম্ভাবনাটাকে আমরা অ্যাভয়েড করে যাচ্ছি। আমরা প্রথমেই যেটা দেখছি যে এই তিনটের মধ্যে কোনটার মডিউলাস ভ্যালু ম্যাক্সিমাম, সেটাকে আমি ফার্স্ট ইকুয়েশন বলব। কিন্তু দেখা যাচ্ছে যে যদি তিনটের মডিউলাস ভ্যালুই তুমি হিসেব করে দেখলে জিরো, মানে বা জিরোর খুব নিউমেরিক্যালি তো এক্স্যাক্টলি জিরো চেকিং করা যায় না রিয়েল ভেরিয়েবলের ক্ষেত্রে, তুমি যেটা করতে পারো তিনটেই জিরোর খুবই কাছাকাছি, অর্থাৎ জিরো। তিনটেই যদি জিরো হয় তাহলে তো মহা মুশকিল। সেটা কি ইন্ডিকেট করছে? সেটা ইন্ডিকেট করছে যে এই তিনটে ইকুয়েশনের মধ্যে x1 ভেরিয়েবলটা অ্যাবসেন্ট। তাহলে x1 ভেরিয়েবল যদি তিনটে ইকুয়েশনই অ্যাবসেন্ট থাকে, তার মানে তো এটা একটা মানে ওভারসলভড ইকুয়েশন, সেট অফ ইকুয়েশনস। তার মানে তোমার দুটো আননোন আছে কিন্তু তিনটে ইকুয়েশন আছে, তাই না? তো সেটা তো হতে পারে না, মানে সেটা তাহলে এখানে ডিপেন্ডেন্সি চলে আসবে। অর্থাৎ তিনটে ইকুয়েশন ইন্ডিপেন্ডেন্ট হলে, সো দিস অ্যাকচুয়ালি সেটা যদি ঘটে, এই ঘটনাটা যদি ঘটে, তাহলে দিস সেট অফ ইকুয়েশনস ইজ ইল কন্ডিশনস এবং সেটাকে সলভ করা যাবে। সিমিলারলি তুমি যদি এই প্রথম স্টেপটা ধরা যাক ঠিকঠাক হলো, কিন্তু তারপরে দেখলে তুমি A22 আর A32 দুটোরই মডিউলাস ভ্যালু জিরোর খুব কাছাকাছি, বা ওটাকে জিরোই ধরতে হবে, জিরো, তখনও কিন্তু বুঝতে হবে নিশ্চয়ই ইকুয়েশনগুলো ইল কন্ডিশন ছিল। আমরা প্রথমের তিনটে ইকুয়েশনের চেহারা দেখে বুঝতে পারিনি, কিন্তু ইকুয়েশনগুলো ইল কন্ডিশন ছিল, এটাকে সলভ করা সম্ভব না। আমাদের মেথডে সলভ করা যাচ্ছে না বলে শুধু নয়, এটা কোনো মেথড দিয়েই করা যাবে না। তো তার মানে যখন তুমি এটাকে পেয়ে গেলে, এই পিভটিংয়ের কাজটা হয়ে গেল, এবার তুমি ব্যাক সাবস্টিটিউট করবে, ব্যাক সাবস্টিটিউট করে এই সলিউশনগুলো তুমি লিখে ফেলবে। এটা আমরা আগেও দেখেছি। আচ্ছা, এবারে না আমরা একটা সরাসরি তিনটে ইকুয়েশন নিয়ে এক্সাম্পল করে দেখি। মনে করা যাক এইটা হচ্ছে আমার গিভেন সেট অফ ইকুয়েশন।
এই ইকুয়েশনটা হচ্ছে গিভেন সেট অফ ইকুয়েশনস। সেটা কীরকম? এই ইকুয়েশনটায় দেখো তিনটে কোএফিসিয়েন্টই রয়েছে, 2, 4, -1, -8, কিন্তু এটাতে x2 নেই, এটাতে আবার x3 নেই। তো এটাকে গস এলিমিনেশন দিয়ে সলভ করতে গেলে আওয়ার ফার্স্ট টাস্ক শুড বি যে এইটাকে একটা কারেক্ট ফরম্যাটে লেখা, যেখানে যেখানে যেটা নেই সেটাকেও আমরা লিখব। এই ইকুয়েশনে যেমন x2 নেই, কিন্তু x2টাকে আমরা এইখানে লিখেছি কারেক্ট ফরম্যাটে, লিখে x2 লিখেছি কিন্তু তার আগে 0 দিয়ে দিয়েছি। এরকম এলে আমাদের করতে সুবিধা হবে এবং ভুল হবে না। তার মানে এই তিনটে ইকুয়েশনকে আমরা এইভাবে সাজিয়ে ফেলেছি। এরপরে কি করতে হবে? এরপরে প্রথমেই পিভটিংয়ের কাজটা করে নিতে হবে, অর্থাৎ এই তিনটে কোএফিসিয়েন্টকে দেখতে হবে কোনটার মডুলাস ভ্যালু সবচেয়ে বেশি। এখানে -4 এর মডুলাস ভ্যালু সবচেয়ে বেশি, কাজে এই ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশন বানাতে হবে। আর যেহেতু এই 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর বানাচ্ছি, কাজে 1 নম্বরটাকে 2 নম্বর বানিয়ে দিতে হবে। তো এখানে সেটাই করা হয়েছে, এই ইকুয়েশনটাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, এই ইকুয়েশনটাকে উপরে উঠিয়ে দিয়ে এরকম করে লেখা হয়েছে। তাহলে এই প্রাইমারিলি এই পিভটিংয়ের কাজটা হয়ে যাওয়ার পরে প্রথম ট্রায়াঙ্গুলারাইজেশনের স্টেপ, যেটাকে আমরা ট্রায়াঙ্গুলারাইজ 1 বলছি, সেটা করতে হবে। সেটা করার জন্য কি করতে হবে মনে করে দেখো, a21 ডিভাইডেড বাই a11 এরকম একটা জিনিস ছিল। তাহলে a21টা এখানে 2 আর a11টা এখানে -4। তার মানে ওই যে u2, বা আমরা তো এখন আর আমরা u2, u3, u4 এগুলো বলবো না, সবকটাকে u বলবো। কাজে এই ট্রায়াঙ্গুলারাইজ 1 এর ক্ষেত্রে, এই অপারেশনটার ক্ষেত্রে u এর ভ্যালু হচ্ছে -12, অর্থাৎ 2/-4 -12। তার মানে এই ইকুয়েশনটাকে -12 দিয়ে গুণ করব, গুণ করে এইটার থেকে বিয়োগ দেবো, ইকুয়েশন 2 এর থেকে বিয়োগ দেবো। এসেনশিয়ালি যেটা দাঁড়ালো, তার মানে এই ইকুয়েশনটাকে হাফ দিয়ে গুণ করে এটার সঙ্গে যোগ করব। -12 দিয়ে গুণ করে বিয়োগ করা আর হাফ দিয়ে গুণ করে যোগ করা। তাহলে হাফ দিয়ে গুণ করে যোগ যদি করি, তাহলে বুঝতেই পারছো যে এই x1 এর টার্মটা কেটে যাবে, x2টা একই থাকবে, তার কারণ এখানে হাফ দিয়ে গুণ, মানে এখানে যেহেতু 0 আছে এটা পরিবর্তন হলো না। এটাকে হাফ দিয়ে গুণ করলে এটা একটা 1.5 হয়, এটার সঙ্গে যোগ দিচ্ছি মানে এখানে একটা -1 আছে, তাহলে এখানে একটা 0.5 x3 হলো। আর এটাকে হাফ দিয়ে গুণ করলে এটা একটা -1.5 হয়, কেননা মাইনাস মানে হাফ দিয়ে গুণ করলে 3/2 হয়ে যায়, -3/2, তাহলে -1.5। সেটা -8 এর সঙ্গে যোগ দিচ্ছি মানে এটা -9.5 হয়ে যাবে। এই ইকুয়েশনে আমি হাত দিয়ে নিই, অর্থাৎ প্রথম ইকুয়েশনও চেঞ্জ হয়নি, লাস্ট ইকুয়েশনও চেঞ্জ হয়নি, মাঝের ইকুয়েশনটা চেঞ্জ হবে। এবারে আমাকে লাস্ট ইকুয়েশন চেঞ্জ করতে হবে। যে পদ্ধতিতে এখান থেকে এখানে এলাম, সেই পদ্ধতিতেই এখান থেকে আবার এই লাস্ট ইকুয়েশনটাকে মডিফাই করে আমি এইটাকে 0 করব। তাহলে এইটাকে 0 করলে বুঝতেই পারছো এইবার ইউটা কী হবে, -3/4 হবে। এটা 3 আর এটা -4 বলে এটা -3/4 হবে। তার মানে বেসিক্যালি আমি যেটা করব, ফার্স্ট ইকুয়েশনটাকে 3/4 দিয়ে গুণ করব আর লাস্ট ইকুয়েশনের সঙ্গে যোগ করব। তাহলে ফার্স্ট ইকুয়েশনটাকে 3/4 দিয়ে গুণ করলে আর এটার সঙ্গে যোগ করলে প্রথম টার্মটা তো থাকবে না, অর্থাৎ থার্ড ইকুয়েশনের এই টার্মটা কেটে গেল। এটাকে 3/4 দিয়ে যোগ করলে এইটার কিছু চেঞ্জ হবে না, তার কারণ এখানে 0 আছে। এটাকে 3/4 দিয়ে গুণ করলে এটা হবে 9/4। সো 9/4 ইজ নাথিং বাট 2.25। সেটার সঙ্গে এটাকে যোগ করলে তার মানে এখানে 2.25 হয়ে যাবে। তার মানে এখানে 5টা 5 -5টা -5ই থেকে গেল, 0-র বদলে 2.25 হবে। আর এই ডান দিকে এটাকে যদি তুমি 3/4 দিয়ে গুণ করো, তাহলে গুণ করার পরে এটার সঙ্গে অ্যাকচুয়ালি বিয়োগ হয়ে যাবে। তার মানে এই 3/4 দিয়ে গুণ করলে এখানে 9/4, তার মানে এটাও, তার মানে 17 থেকে 2.25 বিয়োগ হবে। 2.25 বিয়োগ হয়ে আমরা 14.75 পেয়ে যাব। তার মানে এই সেট অফ ইকুয়েশনে আমরা পৌঁছলাম, এখানে লাস্টে ছিলাম, সেখান থেকে আমরা এইখানে পৌঁছলাম। এখন এখানে বুঝতেই পারছো এখানে আর একটা পিভটিং করতে হবে, কারণ এই যে 4 এবং -5, এইটার ক্ষেত্রে এই -5 এর মডুলাস ভ্যালুটা 4 এর থেকে বেশি বলে এই ইকুয়েশনটা উপরে উঠবে, এই ইকুয়েশনটা নিচে নামবে, সেটাই করা হচ্ছে।
এই পিভটিংটা করে ফেলার পরে আমাদের যেটা বাকি আছে সেটা হলো আর একবার ট্রায়াঙ্গুলারাইজ করা দরকার। এবার এই ট্রায়াঙ্গুলারাইজ করার জন্য দেখতেই পাচ্ছ যে এইটার ভ্যালু আর এইটার ভ্যালু এই দুটো ভাগ দিতে হবে। তার মানে এইখানে ইউটা হবে -4/5। তাহলে -4/5 মানে এই ইকুয়েশনটাকে -4/5 দিয়ে গুণ করে এটার থেকে বিয়োগ দিতে হবে। তার মানে সোজা কথা 4/5 দিয়ে গুণ করে যোগ দেওয়া। তাহলে 4/5 দিয়ে গুণ করে যদি যোগ দাও তাহলে তো এইটা 0 হয়ে যাবে। এটা 0 করার জন্যই তো 4/5 দিয়ে করা হলো। তাহলে এইটা 0 হয়ে গেল। আর এইখানে হিসেবটা করলেই দেখতে পাবে এটা 2.3 হয়ে গেল। আর সিমিলারলি এইখানেও এটাও 2.3, এটাও ডান দিকেও 2.3 হবে। এটাকে এটা 0.8 দিয়ে গুণ করে তারপরে যদি এটার সঙ্গে যোগ দাও এখানে -9.5 তাহলে এটা যখন পেয়ে গেলে তার মানে এবার সলিউশন বের করা কোনো ব্যাপার না। x3 = 1 দেখতেই পাচ্ছ 1, আর সেই 1টা যদি এখানে বসিয়ে দাও সো ইউ গেট 14। x2 ভ্যালু x3 ভ্যালুটা 1 মানে এখানে 14.75 থেকে 2.25 বিয়োগ হবে, সো ইউ গেট 12.5 এবং সেটাকে -5 দিয়ে ভাগ দিলে ইউ গেট -2.5। অ্যান্ড অফকোর্স লাস্টে এই x3 আর x2 ভ্যালুটা যদি বসাও এই ইকুয়েশানে, x2 ভ্যালু অ্যাকচুয়ালি বসানোর এক্ষেত্রে দরকার নেই, তার কারণ এটার আগে 0 আছে। x3 ভ্যালু বসালে 1 মুখে মুখেই করতে পারছো। সো ইউ গেট -6 বাই -4, সো 6/4, সো দ্যাটস 1.5। তো এইভাবে আমরা সলিউশন পেতে পারি। দিস ইজ দ্য মেথড। এবার কম্পিউটারে আমরা এটাকে কিভাবে করব সেটা বোঝার জন্য আমার অ্যালগোরিদমটা বুঝতে হবে। ওয়ান্স দ্য প্রসেস ইজ ক্লিয়ার টু ইউ, অ্যালগোরিদমটা আশা করি তোমরা এবার সহজে বুঝতে পারবে। আপাতত পিভটিংটাকে ইগনোর করো, আমরা পিভটিং নিয়ে পরে ভাবছি। ট্রায়াঙ্গুলারাইজেশন এবং ব্যাক সাবস্টিটিউশন এই দুটো নিয়েই আপাতত আমরা চিন্তা করি। এই তো আমার সেট অফ ইকুয়েশনস রয়েছে। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা a21/a11 এই জিনিসটা সেট করব। a21/a11 এটা হচ্ছে ইউ, এবং a21 ইজ নতুন a21টা হবে পুরনো a21 মাইনাস ইউ ইন্টু a1, যেটার উত্তর 0 হবে, যেটার উত্তর অফকোর্স 0 হবে। কিন্তু আমরা এখন যেহেতু অ্যালগোরিদম করছি, আমরা ওই এক্স্যাক্ট 0 কী হচ্ছে না হচ্ছে ওটা আমরা দেখব না, আমরা সরাসরি যে মেথডে করার সেটাই করে যাব। সো a21 এর ভ্যালু এটা, a22 ভ্যালু ন্যাচারালি আগের a22 তার সঙ্গে ইউ এর সঙ্গে a12 গুণ, যেমনটা আমরা আগেও দেখেছিলাম a23 a24। তাহলে এই চারটে কাজ আমাদের প্রথমে করতে হবে। তাহলে এই চারটে কাজ দেখো, আমরা তো এক তো করতে পারি প্রোগ্রাম লেখার সময় এই চারটে লাইন আলাদা আলাদা করে লিখতে পারি, কিন্তু এই চারটে লাইনের মধ্যে একটা প্যাটার্ন আছে, লক্ষ্য করো। এইখানে এই যে এই এর প্রথম ইন্ডেক্সটা দেখো সবকটারই সেম, এখানে 1 2 3 4 হচ্ছে, এখানেও সবকটা প্রথম ইন্ডেক্স সেম, এখানে 1 2 3 4 হচ্ছে। তার মানে এই 1 2 3 4 অর্থাৎ এই পুরো জিনিসটাকে এখানেও প্রথম ইন্ডেক্সটা সেম, এখানে 1 2 3 4 হচ্ছে। তার মানে এই পুরো জিনিসটাকে একটা লুপে ফেলা খুব সহজ, এবং সেটাই আমরা করেছি। এই যে এই 4 ট্রান্সফরমেশন, দিস 4 ট্রান্সফরমেশনস ক্যান বি ডান বাই অ্যাট ওয়ান্স। মানে যদি আমরা একটা জে নামে একটা ভেরিয়েবলের লুপ চালাই, সেটাকে 1 থেকে 4 অবধি চালাই, তাহলে দেখো a2j ইজ ইকুয়াল টু a2j মাইনাস ইউ ইন্টু a1j। এখানে j ইকুয়াল টু 1 বসাও, প্রথম লাইনটা পাবে, j ইকুয়াল টু 2 বসাও, দ্বিতীয় লাইনটা পাবে, j ইকুয়াল টু 3 বসাও, তৃতীয়টা পাবে, j ইকুয়াল টু 4 বসালে চতুর্থ লাইনটা পাবে। সো এইটা একবারে করা সম্ভব। অ্যালগোরিদম করার সময় আমরা এইটা ভাবতে ভাবতে এগোবো, তাহলে সুবিধা হবে। প্রোগ্রামটা করার সময় আমরা এটাকে একটা লুপে ফেলবো, এটুকু আমরা বুঝলাম। তাহলে এইটা যদি আমরা করি তাহলেই তো আমরা এই জিনিসটা পেয়ে গেলাম, অর্থাৎ এখানে ছিলাম, রাইট সাইডটা দেখো এখানে ছিলাম, আর এই অপারেশনটা করার পরে যেমনটা আমরা আগেও দেখেছি এই রকম একটা স্টেজে এসে আমরা পৌঁছলাম। এখনও থার্ড লাইনের ক্ষেত্রে করা হবে। এবার থার্ড লাইনটা করব। থার্ড লাইনের ক্ষেত্রে একই অপারেশন, সিমিলার অপারেশনস আর নিডেড ফর দ্য থার্ড রো, অর্থাৎ থার্ড রো বলতে থার্ড ইকুয়েশন। তাহলে a3j ইজ ইকুয়াল টু
A3j মাইনাস ইউ ইন্টু A1j, এবং এই ইকুয়েশন যে A3j মাইনাস ইউ ইন্টু A1j, এখন ইউ এর ভ্যালু A31 বাই A11, তাহলে এইটাও আমরা ওই j = 1 থেকে 4 অবধি একইভাবে করে ফেললাম। তাহলে এই কাজটা করার পর আমরা এই রকম একটা সেট অফ ইকুয়েশনসে পৌঁছে গেলাম। কিন্তু দেখো এই যে লাস্ট এই কাজটা, অর্থাৎ A2j = A2j মাইনাস ইউ ইন্টু A1j এবং A3j = A3j মাইনাস ইউ ইন্টু A1j, এই দুটোকেও কিন্তু একসঙ্গে করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে? অর্থাৎ আমি এরকম একটা লুপ করলাম। প্রথমে দেখো এইটা হচ্ছে এই যে ম্যাজেন্টা কালারে যে পার্টগুলো আমরা লিখেছি সেগুলো হচ্ছে অ্যালগরিদম, সরাসরি ডেফিনিট অ্যালগরিদম। এখানে আমরা অ্যালগরিদমটাকে এক্সপ্লেন করছি, এখানে একদম ডেফিনিটলি অ্যালগরিদমটা লিখছি। তো আমরা একটা কে নামে একটা ভেরিয়েবল, সেটাকে 1 বললাম। আমরা এখানে কে = 1 না করে সরাসরি অর্থাৎ এই ভিতরে কে না লিখে আমরা সরাসরি 1 লিখতে পারতাম, কিন্তু এটা কে = 1 লেখার একটা কারণ আছে, সেটা একটু পরেই বুঝতে পারবো। কে = 1 করলাম, ইটারেটিভ লুপ করলাম i = 1টাকে বাদ দিয়ে 2 এবং 3 এর জন্য। ইটারেটিভ লুপ করলাম কি i = 2 থেকে শুরু করলাম এবং 3 অবধি গেলাম। ইউ হচ্ছে ai কে ডিভাইডেড বাই a k কে। এখন কে = 1 হয়ে বসে আছে, i এর ভ্যালু প্রথমবার যখন লুপে ঢুকলো তখন 2, তাহলে এইখানে এইটার ভ্যালু দাঁড়ালো a21 ডিভাইডেড বাই a11, কে তো 1 আছে। আর আরেকটা ইটারেটিভ লুপ করলাম j = 1 থেকে 4, যে ইটারেটিভ লুপটা আমরা করতেই হতো এই যে j = 1 থেকে 4, অর্থাৎ এই জিনিসটার জন্য। তো এইবার হ্যাঁ, যে এই যে এখানে আমরা ছিলাম, এইবার aij = aij মাইনাস ইউ ইন্টু akj। লক্ষ্য করে দেখো, প্রথমবার যখন ওই লুপটায় i এর লুপে ঢুকলো তখন i = 2 এবং k = 1, তাহলে a21 বাই a11 ইউ এর ভ্যালু। তাহলে এবারে j = 1 হয়ে ঢুকলো, তার মানে j = 1 মানে i = 2 তো, কাজে a21 is equal to a21 minus u into a11, কারণ k এর ভ্যালু 1 আর j এর ভ্যালু প্রথমবারের ক্ষেত্রে 1, এবং সেটাই তো আমার এই প্রথম স্টেপটা ছিল। আবার ধরো যখন এরপরে প্রথমে এই লুপটা শেষ হবে, তো এই j লুপের জন্য j এর পরের ভ্যালুটা হচ্ছে 2, তাহলে এই যে 2 এর জন্য কি হবে, i তো 2 হয়ে বসে আছে, তাহলে a22 হবে a22 মাইনাস ইউ ইন্টু a12, কেননা কে তো 1, এই যে a22 = a22 মাইনাস ইউ ইন্টু a12। আবার দেখো এবারে j = 3 হবে, তাহলে এখানে i তো 2 হয়েই বসে আছে, তার মানে a23 = a23 মাইনাস ইউ ইন্টু a13, এই যে a23 = a23 মাইনাস ইউ ইন্টু a13। সিমিলারলি এই স্টেপটাও হবে j = 4 এর জন্য। তারপরের বারও i = 3 হয়ে ঢুকবে, যে লুপ শেষ হওয়ার পরে ওকে এই লুপটা এবার শেষ করতে হবে। i = 3 হয়ে ঢুকলে ইউ এর ভ্যালু এই যে 31 বাই 1 a11 হয়ে গেল, a31 বাই a11, এই যে a31 বাই a11, মানে এবার এই কাজটা করবে। ন্যাচারালি j = 1 থেকে 4 এর জন্য যেমন করে i = 2 এর ক্ষেত্রে হয়েছিল তেমন করে i = 3 এর ক্ষেত্রে পরপর কাজগুলো হয়ে যাবে। অর্থাৎ এই যে দুটো অপারেশন আমরা করলাম, এই দুটো অপারেশন অ্যাকচুয়ালি একই সঙ্গে আমরা করে ফেলতে পারি। এবারে একটা জিনিস লক্ষ্য করো, যে কিন্তু আগের বার 1 থেকে শুরু হয়েছিল, এই দেখো 1 থেকে শুরু হয়েছিল, কিন্তু এখানে যে কিন্তু 2 থেকে শুরু হচ্ছে, এবং তার কারণ আমাদের এই ফার্স্ট কলামটার আর প্রয়োজন নেই, এখানে আমাদের এইটুকু করলেই যথেষ্ট। তো যে কারণে এখানে যে 2 থেকে শুরু হচ্ছে এবং বাকি কাজটুকু করছি, এবং বাকি কাজটুকু করলে আমরা এরকম একটা ট্রায়াঙ্গুলারাইজড সেট অফ ইকুয়েশনস পেয়ে যাচ্ছি। কিন্তু এই যে
আগের বার সেকেন্ড অ্যান্ড থার্ড রোয়ের কাজ করলাম, আর এবার শুধু থার্ড রোয়ের কাজ করে এই ট্রায়াঙ্গুলারাইজ সেট অফ ইকুয়েশন, ট্রায়াঙ্গুলারাইজড সেটটা পেলাম। এই পুরো জিনিসটাকেও কিন্তু এই অ্যালগোরিদমের স্কিমটাতেই ঢুকিয়ে ফেলা যায় যদি আমরা কেটাকেও একটা লুপ চালাই। সেটাই এখানে করা হয়েছে। দেখো, যে কারণে আগে বলছিলাম যে কে ইকাল টু 1 কেন করে রাখা হয়েছে সেটা পরে স্পষ্ট হবে। কে ইকাল টু 1 এর বদলে আমরা এখানে একটা লুপ চালিয়ে দেবো, সেটা হচ্ছে কে ইকাল টু 1 থেকে 2, এবং তারপরে আই এর লুপটা চলবে কে প্লাস 1 থেকে 3 অবধি। এর আগে ছিল 2 থেকে 3 অবধি, অর্থাৎ 2 মানে কিন্তু কে প্লাস 1, এখানে স্পেসিফিক্যালি 2 লিখেছিলাম, কিন্তু এখানে এখন এটাকে জেনারেলাইজ করে দিচ্ছি কে প্লাস 1। এবং যেটা কে থেকে 4, আগের বার যে কে ইকাল টু 1 ছিল যে 1 থেকে 4, এখন কে ইকাল টু 2 যে 2 থেকে 4, কাজে যেটা কে থেকে 4। এবং সেটাই বুঝতে পারছো যে এই ডায়াগোনাল এলিমেন্টটা থেকে শুরু হয়। যখন ফার্স্ট ইকুয়েশন নিয়ে কাজ করছি তখন A11 থেকে কাজ শুরু হচ্ছে, অর্থাৎ ফার্স্ট এলিমেন্ট। যখন সেকেন্ড ইকুয়েশন থেকে শুরু করছি তখন সেকেন্ড ইকুয়েশনে যে ডায়াগোনাল এলিমেন্টটা সেখান থেকে শুরু হচ্ছে, তার আগের এলিমেন্টগুলোকে কিন্তু আমরা 0 করে দিয়েছি। থার্ড ইকুয়েশনে এই দুটো, যদি আরও ইকুয়েশন থাকতো তাহলেও থার্ড ইকুয়েশন কিন্তু এই A33 থেকে শুরু হতো, তার কারণ ট্রায়াঙ্গুলারাইজ করার উদ্দেশ্যটাই হচ্ছে এর আগেরগুলোকে আমরা 0 করে দেবো। কাজে যেটা কে থেকে শুরু হলেই যথেষ্ট। তো সেখান থেকে এই জিনিসটাকেই জাস্ট এই অ্যালগোরিদমের পার্টটাকেই আমরা জেনারেলাইজ করে এখানে লিখে ফেলেছি, যেখানে কে ইকাল টু 1 এবং 2 করেছি, এবং এখানে একসঙ্গে 3টে লুপ শেষ করেছি। লুপ শেষের ক্ষেত্রে একটু মনে রাখা দরকার, লুপ শেষটা না আগে জে, তারপরে আই, তারপরে কে। এটা আমি কে আই জে লিখেছি, জে আইকে লিখলে হয়তো বেটার হতো, বাট আই হোপ দিস উইল নট ক্রিয়েট এনি কনফিউশন। যাই হোক, তো তাহলে এই পদ্ধতিতে আমরা পুরো এই ট্রায়াঙ্গুলারাইজেশনটা অবটেইন করে ফেলি। ট্রায়াঙ্গুলারাইজ হয়ে গেছে এই সেট অফ ইকুয়েশনসটা। জাস্ট এই পার্ট, এই ছোট্ট একটা অ্যালগোরিদমের পার্ট দিয়ে, অর্থাৎ প্রোগ্রামটাও এরকম ছোট্ট একটা এইটুকু অংশে এই কাজটা হয়ে যাবে। এবার লক্ষ্য করো, আমরা এটাকে কিন্তু খুব সহজেই জেনারেলাইজ করতে পারি। জেনারেলাইজেশনে আসছি পরে, আপাতত আমরা ব্যাক সাবস্টিটিউশনটা দেখে নিই। ব্যাক সাবস্টিটিউশনে কী করব, প্রথম কাজ হচ্ছে এই যে x3, সেটা হবে A34 বাই A33, এই যে এখানে পেয়েছি, তাহলে A34 বাই A33। তাহলে প্রথমেই সেটা আমরা লিখে ফেললাম, সরাসরি লিখে ফেলবো A34 বাই A33, এবং x3টাকে প্রিন্ট করে দেবো। আচ্ছা, তারপরে কি করব, একটা ইটারেটিভ লুপ চালাবো, যেটা i ইকুয়াল টু 2 থেকে শুরু হবে, শুরু হয়ে 1 অবধি যাবে -1, মানে 2 হবে তারপরে 1 হবে। এটার কারণটা এক্ষুনি বুঝতে পারবে। এই দেখো, এই যে x2 বের করছি না, এই x2 এর নিউমেরেটারে কিন্তু একটা সাম আছে, তাহলে তার মানে আমাদের এই সামটা আগে বের করতে হবে। এই সাম বের করার জন্য আমি সাম ইকুয়াল টু 0 লিখলাম, এবং একটা লুপ চালালাম, সেটা j ইকুয়াল টু i প্লাস 1 থেকে শুরু হচ্ছে। একদম লক্ষ্য করে দেখো, i ইকুয়াল টু 2 আছে, তাহলে j ইকুয়াল টু i প্লাস 1 মানে প্রথমবারের জন্য i ইকুয়াল টু 2 আছে, তাহলে j ইকুয়াল টু i প্লাস 1 মানে j ইকুয়াল টু 3 থেকে 3, তার মানে এইটা প্রথম i ইকুয়াল টু 2 হয়ে যখন ঢুকছে তখন j লুপটা একবারই ঘুরবে। i প্লাস 1 থেকে 3, i প্লাস 1 ইজ 3, কাজে 3 থেকে 3, তার মানে এটা একবারই ঘুরবে। সাম ইকুয়াল টু সাম প্লাস aij ইন্টু xj, তাহলে j এর মধ্যে কত আছে, j এর মধ্যে আছে 3, i এর মধ্যে কত আছে, i এর মধ্যে আছে 2, তাহলে a23 ইন্টু x3, তাহলে এই সামের মধ্যে কি যোগ হলো, a23 ইন্টু x3 যোগ হলো। লুপ, যে লুপ শেষ হয়ে গেল, যে লুপ যেই শেষ হয়ে গেল, তখন i লুপের মধ্যে আমরা আছি এখনো। তাহলে xi এর ভ্যালুটা কি লেখা হচ্ছে, ai4, i এর ভ্যালু কত আছে 2, তাহলে a24 মাইনাস সাম, তাহলে এখন কি আছে, এই সামটা কি আছে, a23x3, এইমাত্র আমরা দেখলাম, তাহলে a24 মাইনাস a23x3 বাই aii, i মানে 2, সো a22, এই যে a24 মাইনাস a23x3 ডিভাইডেড বাই a22। এবারে আমি xi-টা প্রিন্ট করে দিলাম, আর i এর লুপটা শেষ করলাম। i এর লুপ শেষ করলাম মানে i এ আরও একবার ঘুরবে, তার কারণ i2 ছিল, এবার i1 হবে, যেহেতু -1 আছে ইনক্রিমেন্ট। আবার নতুন একটা সাম তৈরি করতে হবে, সেটা হচ্ছে এই সামটা।
কাজে আই ইকাল টু 1 হয়ে যখন ঢুকলো তখন জে ইকাল টু আই প্লাস 1 মানে জে ইকাল টু 2, প্রথমে 2 হবে তারপরে 3 হবে। তাহলে 2 যখন হলো যেটা, তখন এটা a12x2, এই যে a12x2 সামের মধ্যে হলো। যে পরের লুপের জন্য a13x3 হবে, তার মানে a12x2 প্লাস a13x3, সেটা হলো সামের ভিতর ঢুকলো, ঢোকার পরে যে লুপটা শেষ হলো। এবারে আই লুপে এসে এক্স আই এর ভ্যালুটা কী লিখছি, ai4, আই এ এখন 1, তাহলে a14 মাইনাস সাম, মানে এই যে এই জিনিসটা সামের মধ্যে ঢুকেছিল, তাহলে এই গোটাটা মাইনাস হলো, ডিভাইডেড বাই a11, কেননা আই ইকাল টু তো 1 এখন, তাহলে এটাকে প্রিন্ট করে দিলাম, বেরিয়ে গেল। তাহলে এই হলো ব্যাক সাবস্টিটিউশন। দিস ইজ ভেরি ইজি। তাহলে আমরা যখন এই অবধি বুঝে গেলাম, এবার পুরো জিনিসটাকে একটু একসঙ্গে দেখা যাক। ট্রায়াঙ্গুলারাইজেশন এবং ব্যাক সাবস্টিটিউশন আমরা এটা একসঙ্গে দেখছি, এই দুটোই আমরা আগে পড়েছি। লক্ষ্য করে দেখো, এইখানে আমরা 3টে ইকুয়েশন এবং 3টে আননোনের জন্য করেছিলাম বলে এই 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 অ্যালগোরিদমের শেপটা এরকম হয়েছে। এই অ্যালগোরিদমের এই যে ডু লুপের ভ্যারিয়েবলগুলোর ফিনিশিং পয়েন্টগুলো এরকম হয়েছে, কোনোটা 2, কোনোটা 3, কোনোটা 4। এই 3 সিগনিফাই করছে যে n ইকাল টু 3, অর্থাৎ আই এর ভ্যালুটা 3 অবধি যাচ্ছে, মানে 3টে ইকুয়েশন আছে বলে 3 অবধি যাচ্ছে। যে কিন্তু 4 অবধি যাচ্ছে, তার কারণ 3টি ইকুয়েশন থাকলে কী হবে, ইকুয়েশনের ডান দিকের যে ভ্যালুগুলো, অর্থাৎ এই যে a14, a24, a34, কলাম কিন্তু 4টে আছে, রো 3টে থাকলে কী হবে। তো সেই কারণেই জে এর ভ্যালু কিন্তু 4 অবধি যেতে পারে। এই পুরো জিনিসটাকে আমি যদি n ইকুয়েশনস ইন n আননোনসে মানে জেনারেলাইজ করি, তাহলেই দেখো এই জিনিসটা এরকম দাঁড়িয়ে যায়। কে এর ভ্যালু 2 অবধি যাচ্ছিল, এখন কে এর ভ্যালু n-1 অবধি যাচ্ছে। n ইকাল টু 3 ছিল ওখানে, তাই মানে n ইকাল টু যদি 3 বলি, তাহলে এইটা এই পেজটা এই পেজে রূপান্তরিত হয়ে যায়। মানে দেখো আই কে প্লাস 1 থেকে n, আই কে প্লাস 1 থেকে 3, যে কে থেকে n প্লাস 1, যে কে থেকে 4। সো এখানে দেখো এক ব্যাক সাবস্টিটিউশনে x3 ছিল, সে তার বদলে এখানে আমি xn লিখছি। a34 n ইকুয়াল টু 3, কাজে a34 বাই a33, এই যে a34 বাই a33। সো এভরিথিং উইল বি ইন প্লেস যদি আমি জাস্ট এইটাকে জেনারেলাইজ করে দিই। সো এই পুরো জিনিসটা যে 3 থেকে n এ আমরা জেনারেলাইজ করলাম, এই জেনারেলাইজেশনের মধ্যে কোনো রকম কোনো এক্সট্রা কোনো ট্রিক নেই, খালি খেয়াল রেখে রেখে বসিয়ে যেতে হবে, এবং এর জন্য কোনো প্রবলেমও হবে না। তো এই অবধি আমরা যখন ট্রায়াঙ্গুলারাইজেশন এবং ব্যাক সাবস্টিটিউশন করলাম, এবারে পিভটিংটা কোথায় ঢুকবে। দেখো পিভটিং আমরা কিন্তু দেখেছি যে প্রথমেই যখন আমরা ইকুয়েশনগুলো পেলাম, ইকুয়েশনগুলো পাওয়ার পরে পিভটিংয়ের কাজটা সবার প্রথমে করে নিতে হয়। অর্থাৎ শুরুতেই তুমি দেখবে যে ফার্স্ট কলামের যে 3টে কোএফিসিয়েন্ট আছে, ওই 3টে কোএফিসিয়েন্টের মধ্যে কার মডুলাস ভ্যালু বেশি, ওটা প্রথমেই দেখবে। তারপরে ইকুয়েশনগুলোকে রিঅ্যারেঞ্জ করে নেবে। ইকুয়েশনগুলোকে রিঅ্যারেঞ্জমেন্ট করার পরে লক্ষ্য করো স্ক্রিনে যে এইখান থেকে শুরু হচ্ছে ট্রায়াঙ্গুলারাইজেশনের কাজ। তার মানে পিভটিংটা কিন্তু একদম প্রথমেই এই কে লুপটা শুরু হবার পরেই এই জায়গাটাতেই পিভটিংটা ঢুকে যাবে। তারপরে আমি ট্রায়াঙ্গুলারাইজেশন আর ইউ ডিফাইন করে সব কাজগুলো যে করছি পরপর সেই কাজগুলো যেমন করার করব। এখানেই পিভটিংটা করে, পিভটিং করছি মানে ইকুয়েশনগুলোকে রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি ডিপেন্ডিং অন দ্য ম্যাক্সিমাম মডুলাস ভ্যালু অফ দ্য ফার্স্ট কোএফিসিয়েন্ট। তাহলে এই জায়গাটায় এই অর্থাৎ এই দুটো লুপের মাঝখানে আমি পিভটিংটাকে ঢোকাচ্ছি। পিভটিংটাকে আমি এখানে যেভাবে ঢুকিয়েছি সেটা হচ্ছে একটা সাবরুটিনের মাধ্যমে, এবং সেই সাবরুটিনটাকে আমি এই প্রোগ্রাম থেকে কল করব। কীভাবে সেই সাবরুটিনের মধ্যে কী আছে, সেই সাবরুটিনের মধ্যে পিভট করে ইকুয়েশনগুলোকে চেঞ্জ করার যদি প্রয়োজন থাকে তাহলে চেঞ্জ করবে, আর যদি চেঞ্জ করার প্রয়োজন না থাকে তাহলে চেঞ্জ করবে না, আনচেঞ্জ রেখে দেবে। চেঞ্জ করুক বা আনচেঞ্জ রাখুক, যাই করুক না কেন, ও ওই এ কোএফিসিয়েন্টগুলো অর্থাৎ আইজে আর কি, সেই কোএফিসিয়েন্টগুলোর ভ্যালুগুলো ও রিটার্ন করছে। এই সাবরুটিনটা কোন কোন ভেরিয়েবলের উপর কাজ করছে, এক তো এ নামক যে লুপ, এ নামক যে
অ্যারে ভেরিয়েবল আছে সেইটা ও ইনপুট নিচ্ছে। ইনপুট নেওয়ার পরে এই এ নামক অ্যারে ভেরিয়েবলগুলো যা পরিবর্তন করে এটাকে আবার আউটপুটে রিটার্ন করে দিচ্ছে, অর্থাৎ এই প্রোগ্রামটাকেও রিটার্ন করে দিচ্ছে, যার জন্যে এই ভেরিয়েবলটা লাগবে। কে এবং এনগুলো যেখানে যত যত ভ্যালু ওই মুহূর্তে আছে সেই ভ্যালুগুলো রিসিভ করছে, এবং সেই ভ্যালুগুলোকেও কিছু মডিফাই করছে না, ও সেই ভ্যালুগুলোকে রিসিভ করছে, সেই ভ্যালুগুলোর উপর ভিত্তি করে ও এগুলোকে চেঞ্জ করে সেই এগুলোকেই ও আবার প্রোগ্রামে ফিরিয়ে দিচ্ছে। এখানে যখন প্রোগ্রামটা ট্রায়াঙ্গুলারাইজেশন এবং তারপরে ব্যাক সাবস্টিটিউশন এই পুরো কাজটা করছে, তখন কিন্তু পিভট এই সাবরুটিনের ফিরিয়ে দেয়া এইগুলো নিয়ে ও কাজ করছে। যেহেতু এই লাইনের আগেই আমি এই সাবরুটিনটাকে কল করেছি, সাবরুটিন যে অ্যারে ভেরিয়েবলগুলো রিটার্ন করে দিল সেগুলো নিয়েই ও বাকি অংশে কাজ করবে। প্রত্যেকবার যখন কে লুপে নতুন করে ঢুকছে, ও একবার করে ওই পিভটকে ডেকে নিচ্ছে। প্রত্যেকবার কে লুপে ঢোকার অর্থ হচ্ছে তোমার একটা স্টেপ হলো, তারপরে আবার তুমি ওই প্রথমে ট্রায়াঙ্গুলারাইজেশনের একটা ধাপ হলো, তারপরে আবার তুমি ঢুকলে, আবার একটা ধাপ, তারপরে ও এই সমস্ত কাজ শেষ হয়ে গেলে তারপরে তো ও ব্যাক সাবস্টিটিউশন করছে। ব্যাক সাবস্টিটিউশনের জন্য সেখানে তো আর কোনো কিছু অসুবিধে নেই। অর্থাৎ ট্রায়াঙ্গুলারাইজেশন করতে করতেই ও বারবার করে পিভটকে ডাকছে যতবার প্রয়োজন হয়। যত বেশি সংখ্যক এন হবে তত বেশিবার ওকে পিভটকে ডাকতে হবে। তাহলে এই পিভটের মধ্যে কি আছে সেটা একবার দেখে নিই। এটা হচ্ছে সাবরুটিন পিভট। আমরা এই সাবরুটিনটা দেখতে দেখতে আমরা এর নিচে এই পিভটিংটা আরেকবার আমরা এই স্ক্রিনটা আগে আমরা একবার দেখেছিলাম, এই স্লাইডটা, কিন্তু এটা দেখতে দেখতে আমরা এইটা পড়বো, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো, এই সাবরুটিনের ভিতরে কিন্তু ওই অ্যারেটাকে আরেকবার ডিফাইন করে দিতে হবে। এটা কিছুই না, এই ডেফিনিশন না করলে ওই দুটোর মধ্যে ও প্যারিটি করতে পারবে না, ও চিনতে পারবে। আচ্ছা, আমি সিম্যাক্স নামে একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, যেটার মধ্যে আমি কি রাখলাম, মড এ কে। একটা জিনিস লক্ষ্য করো, কে ইকাল টু 1 হয়ে ঢুকেছে, তাহলে প্রথমবার কিন্তু এটার মধ্যে মড এ 1 আছে। তারপরে আইপি নামে একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, তার মধ্যে আমি কে রেখে দিলাম, অর্থাৎ কে এর মধ্যে এখন 1 আছে, আইপির মধ্যেও এখন 1 থাকলো। এই কারণগুলো এক্ষুনি বুঝতে পারবে। আমাদের প্রথম কাজ হচ্ছে A11, A21 আর A31 এই তিনটেরই মডিউলাস ভ্যালু চেক করে আমি দেখব যে কোনটা ম্যাক্সিমাম। সেই ম্যাক্সিমামটাই আমি কিন্তু সি ম্যাক্সের মধ্যে রাখব। তাহলে প্রথমে আমি A11টা সি ম্যাক্সের মধ্যে রাখলাম আর আইপির মধ্যে 1 রাখলাম। এবারে আমি কি করব, এবারে আমি একটা লুপ শুরু করলাম m ইকাল টু k+1 থেকে n। k+1 থেকে কেন শুরু করলাম, A11 তো ছিলই, k+1 থেকে শুরু করার কারণ হচ্ছে A21 আর A31 আমাকে দেখতে হবে। আর তাহলে k+1 মানে এইটা দেখবো আর এটা দেখবো। তাহলে কি হলো, আমি দেখলাম তাহলে k+1 মানে m ইকাল টু এখন 2, আমি শেষ অবধি যাব, অর্থাৎ 3-1 অবধি যাব। বেশ ভালো কথা। আমি কি দেখব, মড এম কেটা কি সি ম্যাক্সের থেকে বড়? সি ম্যাক্সের মধ্যে এখন মড A11 আছে, আর m ইকুয়াল টু এখন k+1 মানে k এর মধ্যে যেহেতু 1 আছে তাহলে m এর মধ্যে 2, তাহলে A21 মড A21টা কি সি ম্যাক্সের থেকে বড়? এটার মানেই হচ্ছে মড A21টা কি মড A11 এর থেকে বড়, কারণ সি ম্যাক্সের মধ্যে এখন মড A11 আছে। সেটা যদি হয়, যদি এটা সত্যি হয়, তাহলে সি ম্যাক্সের মধ্যে এখন মড এম কেকেই রাখবো। এখানে আর একটা মডুলার সাইনটা মিস হয়েছে, তাহলে এটাই রাখবো। তাহলে তাই যদি রাখি তাহলে সি ম্যাক্সের ভ্যালু বদলে গেল। এরপরে যদি আবার যখন এম এর ভ্যালু আর একটা বেড়ে যাবে তখন দেখবো যে A31টা কি সি ম্যাক্সের থেকে বড়। যদি সেটাও আরও বড় হয় তাহলে A31 এর ভ্যালুটাই সি ম্যাক্সের মধ্যে রাখবো, মড A31 এর ভ্যালু। তার মানে সব থেকে বড় যে ভ্যালুটা, সেই ভ্যালুটা মডিউলাস ভ্যালুটা সি ম্যাক্সের মধ্যে আমি রাখছি। আর কোনটা, আর যদি এটা এই কন্ডিশন সত্যি না হয় তাহলে কিন্তু এই ইফের মধ্যে ঢুকছেই না, ও ঢুকে জাস্ট এটা দেখছে যে মড এম কেটা সি ম্যাক্সের থেকে বড় কিনা। যদি না হয়
তাহলে এই কাজগুলো করছে না, ও এম এর নতুন ভ্যালুতে চলে যাচ্ছে। তাহলে এরকম করতে করতে একদম ফার্স্ট কলামের শেষ অবধিও দেখছে, ফার্স্ট কলামের শেষ অবধি, এখানে 3-1 অবধি লেখা আছে, এখানে 4-1, 5-1, 6-1 আপ টু AN1 অবধি দেখবে। তাহলে সিম্যাক্সের মধ্যে আমি সেই ম্যাক্সিমাম ভ্যালুটা রেখে দিলাম, আর কোনটা রাখছি সেই ইন্ডেক্সটাকে, অর্থাৎ সেই এম এর ভ্যালুটাকে আমি আইপির মধ্যে রেখে দিলাম। মানে ম্যাক্সিমাম ফার্স্ট কলামের মধ্যে ম্যাক্সিমাম যে কোএফিসিয়েন্টটা, সেই কোএফিসিয়েন্টের মডিউলাস ভ্যালুটা সিম্যাক্সের মধ্যে থাকলো। আর কোনটা ম্যাক্সিমাম হলো, A11টা হলো না 21টা হলো না 31টা হলো, এই 2, 3 নাকি না A71টা হলো। যদি A71টা হয় তাহলে আইপির মধ্যে 7 থাকবে। এই অবস্থায় আমরা এই বাঁদিকের পার্টটা শেষ করলাম। এবারে আমরা চেক করলাম যে যদি সিম্যাক্সটা খুব ছোট হয়, অর্থাৎ জিরোর খুব কাছাকাছি থাকে, যে কথাটা বলছিলাম যে এই প্রথম কলামের সবকটাই যদি এমন হয় যে দেখা যাচ্ছে সবকটাই জিরো, মানে জিরোর খুব কাছে, অর্থাৎ এটা একটা ইল কন্ডিশন সেট অফ ইকুয়েশনস, তাহলে এটা আনসলভেবল ইকুয়েশনস। কাজেই এখানে তুমি যা স্টপ করে বেরিয়ে যাবে প্রোগ্রাম থেকে। আচ্ছা, সেইটা গেল। এইরকম একটা আনফর্চুনেট ঘটনা যদি না ঘটে, তাহলে তুমি কি করবে, নেক্সট পদক্ষেপগুলো করবে। সেটা হচ্ছে আইপি যদি নট ইকুয়াল টু কে হয়, আইপি মানে আইপির মধ্যে কোন কী আছে, যেটা ম্যাক্স হলো সেটা স্টোর আছে, আর কে এর মধ্যে কী ছিল, প্রথমত 1 ছিল, এর পরের বার কিন্তু K2 থেকে শুরু হবে, তারপরে K3 থেকে শুরু হবে, যেমনটা আমরা দেখেছি পরপর। তো যদি আইপি কে এর থেকে আলাদা হয়, তার মানে ওইটা ছাড়া অন্য কোনো একটা ভ্যালু, মানে A11 ছাড়া অন্য কোনো একটা বড় আছে A11 এর থেকে, মানে মড A11। তাহলে আমাকে এবার ইকুয়েশনগুলো ইন্টারচেঞ্জ করতে হবে, অর্থাৎ কে এথ ইকুয়েশনটার সঙ্গে ওই আইপি এথ ইকুয়েশনটার কোএফিসিয়েন্টগুলো ইন্টারচেঞ্জ করে ফেলতে হবে। আমার ধারণা আমি ক্লিয়ার। আইপি যদি কে এর সঙ্গে সমানই থাকে, তার মানে চেঞ্জ কিছু করেনি, সেটা বোঝাচ্ছে যে A11টাই ম্যাক্সিমাম, ইউ নিড টু ডু নাথিং। কিন্তু যদি আইপি অন্যটা বড় হয়, ধরা যাক 2টা বড়, তাহলে ইফ মড A21 ইজ ম্যাক্সিমাম, swap equation 1 and 2 by renaming the coefficients. A11টা A21 হবে, A21টা A11, অর্থাৎ A11 এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা A21 এ যাবে, আর A21 এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা A11 এ যাবে। তাহলে A11 এর মধ্যে যে ভ্যালুটা আছে, এই যে চেঞ্জটা, সেটা আমরা জানি যে A থেকে B এর মধ্যে A ভেরিয়েবলের মধ্যে যা ভ্যালু আছে সেটাকে B এ পাঠাবো, B এর মধ্যে যা আছে সেটাকে A পাঠাবো, সেটার জন্য একটা টেম্পোরারি ভেরিয়েবলের সাহায্য নিয়ে এই এক্সচেঞ্জটা করে ফেলতে হয়। এই পার্টটায় সেই এক্সচেঞ্জটাই করা হয়েছে, এবং এই পুরোটাই করা হয়েছে। দেখো, আইকিউ ইজ ইকুয়াল টু কে থেকে n+1 অবধি। n+1 অবধি কেন? তার কারণ লাস্ট যে ইকুয়েশনের ডান দিকে, ইকুয়াল টু সাইনের ডান দিকে এই যে ভ্যালুগুলো, এইগুলোকে তো ইকুয়েশন চেঞ্জ করতে হবে, মানে গোটাটাই চেঞ্জ করতে হবে। আমি যদি ফার্স্ট ইকুয়েশনের সঙ্গে লাস্ট ইকুয়েশন, এই যে মনে করা যাক এই দুটো ইকুয়েশনকে যদি আমি সোয়াপ করতে চাই, বাঁ দিকটা আপাতত দেখুন ওগুলো হয়ে গেছে, জাস্ট ইকুয়েশন দেখানোর জন্য বলছি। এই দুটো, এই ফার্স্ট আর থার্ডকে যদি আমি সোয়াপ করতে চাই, তাহলে তো এটার সঙ্গে এটাকে ইন্টারচেঞ্জ করবো, এটার সঙ্গে এটাকে ইন্টারচেঞ্জ করবো, এটার সঙ্গে এটাকে ইন্টারচেঞ্জ করবো, এটার সঙ্গে এটাকে, তাহলে n+1 অবধি যেতে হচ্ছে না। সেই কারণেই আমরা ওই ক্ষেত্রে n+1 অবধি গেছি, এখানে n+1 অবধি গিয়েছি। এবং কি হচ্ছে, প্রত্যেকটা কোএফিসিয়েন্টের সঙ্গে এই যে A11 এর সঙ্গে A21, এই আইকিউ ইজ ইকুয়াল টু কে। এখন কে যখন প্রথমবার কে ইকুয়াল টু 1 হয়ে ঢুকছে, তখন এটা 1 এর জন্য হলো, ঠিক আছে। কিন্তু যদি K2 হয়ে ঢোকে, তাহলে এখানে আইকিউ ইজ ইকুয়াল টু 2 থেকেই শুরু হবে, যেমনটা শুরু হয়েছিল ওই আমাদের এর আগের যে, ধরো প্রথম দুটো অপারেশন হয়ে যাওয়ার পরে যখন A22 থেকে শুরু হলো, ঠিক ওই রকমই ব্যাপার এখানেও তাই। তাহলে এই জিনিসটা হয়ে যাওয়ার পরে এই ইন্টারচেঞ্জটা এই পার্টে করা হলো, এই পার্টে করার পরে
এই ইফটা শেষ হলো। তারপরে আমি কি করলাম, এখন আমার যে এ আই জেড সমস্ত ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো আমি রিটার্ন করে দিলাম, দিয়ে সাব রুটিনটা শেষ করলাম। আর সাব রুটিনটা যখন শেষ হয়ে গেল তখন প্রোগ্রামটা আবার এই জায়গাটায় চলে এলো, ও এর এ অ্যারের যে ভ্যালু, সেই সমস্ত ভ্যালু নিয়ে এবার এই কাজগুলো শুরু করবে। এই পুরো জিনিসটা এই প্রোগ্রামটায় দেখে নিই। এই যে দেখো, এই যে সাব রুটিনটা, এই সাব রুটিনটা আমরা লিখেছি এবং এইখানে এই গোটা প্রোগ্রামটাই লেখা আছে। আমি এই প্রোগ্রামের পিডিএফ কপি তোমরা দিয়ে দেবো, বাট বিফোর দ্যাট আই এক্সপেক্ট যে তোমরা এই অ্যালগোরিদম দেখে এই প্রোগ্রামটা নিজে নিজে লেখার চেষ্টা করবে। এটা কিছুই না, এটা আশা করি তোমরা নিজেরাই পারবে, কারণ পুরো অ্যালগোরিদমটাই আমি যথাসম্ভব ক্লিয়ার করে বলার চেষ্টা করলাম। এখন একটা জিনিস আমরা এখানে করতে পারি, যে এক্সাম্পলটা নিয়েছিলাম, সেই এক্সাম্পলটা একবার টেস্ট করে দেখতে পারি আমাদের এই প্রোগ্রাম চালিয়ে। এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা আমরা টেস্ট করতে পারি। দেখো, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। এই প্রোগ্রামে একটা জিনিস দেখো, এটাকে কিন্তু 10-11 হিসেবে লেখা হয়েছে। 10-11 হিসেবে লেখা হওয়ার কারণ হচ্ছে, যেহেতু ওই যে জে এর ভ্যালুটা এন এর থেকে এক বেশি, মানে এটা 10/10 ইকুয়েশন সলভ করতে পারে, মানে 10টা ইকুয়েশন 10টা আননোন, সেটাকেও সলভ করার মতো করা হয়েছে। তোমরা এটাকে ইচ্ছে করলে বাড়াতেও পারো, কিন্তু সাধারণভাবে আমাদের এক্সাম্পল করার জন্য অতগুলো বেশি করলে আমরা কিছু বুঝতে পারবো। সো আমরা আপাতত যেটা করব, আমরা একটা টার্মিনাল, নতুন টার্মিনাল খুলব। টার্মিনাল খুলে আমরা কি করব, যে ফোল্ডারে আছে এই প্রোগ্রামটার নাম হচ্ছে গস মেথড ডট এফ। সো আমরা এটাকে একবার চালাবো, জি ফোরট্রান গস মেথড ডট এফ। প্রোগ্রামে কোনো এরার নেই, ফলে ডলার প্রম্পট ফিরে এসেছে। এবার আমি ./a.out। ও প্রথমে আমাকে জানতে চাইছে যে কটা ইকুয়েশন আছে, তো আমি 3টে ইকুয়েশন দেব। 3টে ইকুয়েশন দিয়ে এন্টার করলাম। এবার ও কোএফিসিয়েন্টগুলো জানতে চাইছে, ইকুয়েশন 1 এর কোএফিসিয়েন্ট প্রথমে জানতে চাইছে। তো এই বাঁদিকে লক্ষ্য করো, এই যে গিভেন ইকুয়েশনগুলো আমরা এই যে ইকুয়েশন, এই 3টে ইকুয়েশনই দেবো। মাঝের স্টেপগুলো তো আমরা করার জন্য করেছিলাম, ওগুলো তো আর ওগুলো প্রোগ্রাম নিজেই করবে। আমরা এই 3টে ইকুয়েশন ইনপুট হিসেবে দেবো। তাহলে এইখানে কোএফিসিয়েন্টগুলো দেবো, মানে প্রথমে দেবো 2, তারপরে এটা আছে 4, এই যে দেখো 4, এই যে 4, তো দেবো 4, তারপরটা দেবো -1, আর ডান দিকেরটা হচ্ছে -8। হয়ে গেল ইকুয়েশন 1। এবার ইকুয়েশন 2 এর জন্য চাইছে, এই যে ইকুয়েশন 2 এর জন্য চাইছে। ইকুয়েশন 2 এ x1 এর জন্য হচ্ছে -4, x2 এর কোএফিসিয়েন্ট নেই মানে 0, x3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3, আর ডান দিকে হচ্ছে -3। আচ্ছা, এইবার ইকুয়েশন 3 এ চাইছে। ইকুয়েশন 3 এর জন্য হচ্ছে x1 এ 3, x2 তে -5 আছে, x3 এর কোএফিসিয়েন্ট এখানে নেই মানে 0, আর ডান দিকে আছে 17। এটা যদি দিই আমাদের উত্তর কি আসে দেখা যাক। এই যে উত্তরও বের করেছে, x3টা বলছে 1, x2টা হচ্ছে -2.5, আর x1 হচ্ছে 1.5। আমাদের এখানেও কিন্তু তাই ছিল। এই যে দেখো, x3 1, x3 1, x2 -2.5, x2 -2.5, আর x1 হচ্ছে 1.5। So that concludes our discussion. I hope everything is clear to you.
যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, অবশ্যই প্রশ্ন করবে। আর প্রোগ্রাম ইত্যাদি তোমাদের মেটেরিয়াল যা যা প্রয়োজন সেগুলো আমি সব পরে তোমাদের প্রোভাইড করব। সো থ্যাংক ইউ সো মাচ।